জেনরি চ্যানেলের পক্ষ থেকে আমি মেহেদী আপনাদের সবাইকে আবারও স্বাগত। বেশ কিছুদিন বিরতির পর আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস তোমাদের জন্য ভালোবাসা এর দ্বিতীয় পর্ব। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বরাবরের মতোই সে একই অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এছাড়াও আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই লাইক, কমেন্ট কিংবা শেয়ারের মাধ্যমে জানিয়ে যেতে পারেন। শোনা যাক তোমাদের জন্য ভালোবাসা এর দ্বিতীয় পর্ব। মাথুর হতভম্ব হয়ে বের হয়ে এলেন ঘরের বাইরে। অন্ধকারে কে যেন ভূতের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলে পাথরের মূর্তি মনে হয়। মাথুর ডাকলেন, কে ওখানে? আমি ওলেয়া। ওখানে কি করছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখছি। আমার একটি ছেলে চাঁদে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল, আপনার হয়তো মনে আছে। আছে, কিন্তু এত দূরে এসে চাঁদ দেখছেন? আপনার ঘর থেকেই তো দেখা যায়। তা যায়, আমি এসেছিলাম আপনার কাছে। এসে দেখি সুরা গল্প করছেন আপনার সঙ্গে, তাই বাইরে দাঁড়িয়েছিলাম। বলুন, কি বলবেন? আমাকে ছুটি দিন। বিজ্ঞানীরা তো কিছুই করতে পারছেন না, শুধু শুধু এখানে বসে থেকে কি হবে? মরবার আগে আমি আমার ছেলে মেয়েগুলোর সঙ্গে থাকতে চাই। তা হয় না ওলেয়া। কেন হয় না? আপনি চলে গেলে অন্য সবাই চলে যেতে চাইবে। সিরানপল্লীতে কেউ থাকবে না। নাই বা থাকলো, থেকে কী লাভ? শেষ মুহূর্তে আমরা একটা বুদ্ধি তো পেয়েও যেতে পারি। আপনি বড় আশাবাদী মাথুর। হয়তো আমি আশাবাদী, কিন্তু আপনি নিজেও তো জানেন পৃথিবী আরও একবার মহাসংকটের সম্মুখীন হয়েছিল। সৌর বিস্ফোরণে তার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছিল, অথচ 200 বছর আগের বিজ্ঞানীরাই সেই সমস্যার সমাধান করেছেন। আমরা তাদের চেয়ে অনেক বেশি জানি, আমাদের ক্ষমতা অনেক বেশি। ওলেয়া অসহিষ্ণুভাবে মাথা নাড়লেন, শুকনো গলায় বললেন, আমি কোনো ভরসা পাচ্ছি না। এই মহাসংকট তুচ্ছ করে ফিহা বেড়াতে চলে গেলেন। আপনি নিজে এখনও পর্যন্ত কিছু করতে পারেননি। সুরা যত প্রতিভাই থাকুক, সে তো শিশু মাত্র। এ অবস্থা। কথা শেষ হওয়ার আগেই দ্রুত পদশব্দ শোনা গেল। সুরা উত্তেজিতভাবে হেঁটে আসছেন। হাত দুলিয়ে হাঁটার ভঙ্গিটাই বলে দিচ্ছে একটা কিছু হয়েছে। মহামান্য মাথুর, বলো। এইমাত্র একটি মেয়ে এসে পৌঁছেছে। তার হাতে মহামান্য ফিহা নিজস্ব পরিচয়পত্র রয়েছে। সে কি? মেয়েটি বলল সে একটি বিশেষ কাজে এসেছে। কী কাজ তা আপনাকে ছাড়া আর কাউকে বলবে না। কিন্তু ফিহার পরিচয়পত্র সে পেল কোথায়? ফিয়া নিজেই নাকি তাকে দিয়েছেন। আশ্চর্য। লি নিজেও বেশ হকচকিয়ে গিয়েছিল। সিরান এলাকায় এমন অবাধে ঘুরে বেড়াবে তা কখনো কল্পনা করেনি। ফিহার ত্রিভুজাকৃতি কারটি মন্ত্রের মতো কাজ করেছে। অনেকেই যে বিস্ময়ের সঙ্গে তার দিকে তাকিয়ে আছে তাও সে লক্ষ্য করল। বুড়ো মতো এক ভদ্রলোক বিনীতভাবে লির নামও জানতে চাইলেন। মাথুর বললেন, শুনেছি আপনি ফিহার কাছ থেকে আসছেন। জি। আপনি কি তার কাছ থেকে কোনো খবর এনেছেন? জি না। তবে আমি একটা বই নিয়ে এসেছি। আপনি সেই বইটি আশা করি পড়বেন। কী নিয়ে এসেছেন? একটি বই। লি তার ব্যাগ থেকে বইটি বের করলো। কি বই এটি? পড়লেই বুঝতে পারবেন। আশা করি আজ রাতেই পড়তে শুরু করবেন। মাথুর হাত বাড়িয়ে বইটি নিলেন। বিস্ময়ে তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল। লি বলল, আমার বড় তৃষ্ণা পেয়েছে, আমি কি এক গ্লাস পানি খেতে পারি? ফিয়া গাড়ি থেকে নামলেন সন্ধ্যাবেলা। স্টেশনে আলো জ্বলছিল না। চারিদিক কেমন চুপচাপ থমথম করছে। যাত্রী বেশি নেই। যে কয়জন আছে তারা নিঃশব্দে চলাফেরা করছে। বছর 5 আগেও একবার এসেছিলেন ফিহা। তখন কেমন গম গম করতো চারদিক। ট্যুরিস্টদের দল হৈ হৈ করে নামতো। অকারণ ছোটাছুটি, ব্যস্ততা, চেঁচামেচি চমৎকার লাগতো। এখন সব বদলে গেছে। ফিহার কিছুটা নিঃসঙ্গ মনে হলো। আমার আসতে কিছুটা দেরি হয়ে গেল। ফিহা তাকিয়ে দেখলেন নিকি পৌঁছেছে। নিকিকে তার করা হয়েছিল স্টেশনে থাকার জন্য। ফিহা বললেন, এমন অন্ধকার যে? কদিন ধরেই তো অন্ধকার। কেন? পাওয়ার সাপ্লাই বন্ধ। সমস্তই বিজ্ঞানীরা ব্যবহার করছেন, জানেন না? না, একটা উপগ্রহ ছাড়া হচ্ছে। এখানকার পৃথিবীর কিছু শিশুকে বাইরে পাঠিয়ে দেওয়া হবে, যাতে করে শেষ পর্যন্ত মানুষের অস্তিত্ব বেঁচে থাকে। সুরার পরিকল্পনা। ও। দুজন নীরবে হাঁটতে লাগলেন। ফিহা বললেন, সমস্ত বদলে গেছে। হ্যাঁ, সবাই হতাশ হয়ে গেছে। উৎপাদন বন্ধ, স্কুল কলেজ বন্ধ, দোকানপাট বন্ধ। খুব বাজে ব্যাপার। আপনি হঠাৎ করে এ সময়? আমি কিছু ভাবতে এসেছি। নিরিবিলি জায়গা দরকার। টাইফা গ্রহ নিয়ে? আপনার কি মনে হয় কিছু করা যাবে? জানি না, হয়তো যাবে না, আবার হয়তো যাবে। ঘর ঠিক করেছো আমার জন্য? জি। আমার একটা কম্পিউটার প্রয়োজন। কম্পিউটার চালাবার মতো ইলেকট্রিসিটি কোথায় পাবেন? ছোটোখাটো হলেও চলবে। কিছু হিসাব টিসাব করব। আছে সেরকম? তা আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন 2 কামরার ঘর একটা। ফিহার পছন্দ হলো খুব। নিকি বড় দেখে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেছে। ফিহা বসে বসে খবরের কাগজ দেখতে লাগলেন। এ কয়দিন তার বাইরের পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, অথচ
ইতিমধ্যে বেশ পরিবর্তন হয়েছে পৃথিবীতে। সবচেয়ে আগে তার চোখে পড়ল শীতলকক্ষের খবরটি। শীতলকক্ষ উঠিয়ে দেয়া হয়েছে। শীতলকক্ষের সমস্ত ঘুমন্ত মানুষদের জাগানো হয়েছে। তারা ফিরে গেছে আত্মীয় স্বজনদের কাছে। কি আশ্চর্য! পৃথিবীতে শীতলকক্ষ স্থাপনে যুগান্তকারী পরিকল্পনা নিয়েছিলেন নেতেনটি। ভারী চমৎকার একটি ব্যবস্থা। 90 বছর বয়স হওয়া মাত্র যেতে হবে শীতলকক্ষে। সেখানে তাদের ঘুম পাড়িয়ে রাখা হবে আরও 100 বছর। এর ভেতর তারা মাত্র 5 বার কিছুদিনের জন্য তাদের আত্মীয় স্বজনদের কাছে ফিরে যেতে পারবেন। তারপর আবার ঘুমোতেই নিঃশব্দ মৃত্যু। নেতেনটির এই সিদ্ধান্তের খুব বিপরীত প্রতিক্রিয়া হয়েছিল প্রথম দিকে। পরে অবশ্য সবাই মেনে নিয়েছিলেন। তার কারণও ছিল। চিকিৎসা বিজ্ঞান তখন এত উন্নত যে একটি মানুষ অনায়াসে 150 বছর বাঁচতে পারে। অথচ 90 বছরের পর তার পৃথিবীকে দেবার মতো কিছুই থাকে না। বেঁচে থাকা সেই কারণে অর্থহীন। কাজেই শীতলকক্ষের শীতলতায় নিশ্চিন্ত ঘুম। মানুষটি বেঁচে থাকলে তার পিছনে যে খরচটি হতো তার লক্ষভাগের 1 ভাগ মাত্র খরচ এখানে। হার্টের বিট সেখানে ঘন্টায় 2টিতে নেমে আসে। দেহের তাপ নামে 0 ডিগ্রির কাছাকাছি। সেখানে শরীরের প্রোটোপ্লাজমকে বাঁচিয়ে রাখতে খুব কম শক্তির প্রয়োজন। শীতলকক্ষের সব মানুষ জেগে উঠে তাদের প্রিয়জনদের কাছে ফিরে গেছে। এ খবর ফিহাকে খুব আলোড়িত করল। 2-3 বার পড়লেন খবরটি। নিজের মনেই বললেন, সত্যি কি মহাবিপদ! সমস্ত নিয়মকানুন ভেঙে পড়ছে এভাবে। না, তা কেন হবে? যারা কোনোদিন পৃথিবীকে চোখেও দেখল না, তাদের কথা কি কখনো ভেবেছেন ফিহা? নিকি চা নিয়ে কখন যে ফিহার সামনে এসে বসেছে এবং চোখ বড় বড় করে তাকিয়েছে, ফিহা তা লক্ষ্যই করেনি। কাদের কথা বলছো নাকি? মানুষদের কথা, যাদের জন্ম হয়েছে পৃথিবী থেকে অনেক দূরে মহাকাশযানে কিংবা অন্য উপগ্রহে। জানেন ফিহা, পৃথিবীতে ফিরে এসে একবার শুধু পৃথিবীকে দেখবে এই আশায় তারা পাগলের মতো। নিকি, তুমি জানো আমি কবি নই। এসব বাজে সেন্টিমেন্ট আমার ভালো লাগে না। আমি দুঃখিত। চায়ে চিনি হয়েছে? হয়েছে। আপনার আর কিছু লাগবে? কোনো সহকারী? না, তার প্রয়োজন নেই। তুমি একটা কাজ করবে নিকি? বলুন, কী কাজ? আমার বাবা মা শীতলকক্ষ থেকে বেরিয়ে হয়তো আমাকে খুঁজছেন। তাদের এখানে নিয়ে আসব? না না, তারা যেন আমার খোঁজ না পান। আমি একটা জটিল হিসাব করব, খুব জটিল। ঠিক আছে। রাতে বাতি নিভিয়ে ফিহা সকাল সকাল শুয়ে পড়লেন। মাথার কাছে মোমবাতি রেখে দিলেন। রাত বিরতে ঘুম ভেঙে গেলে আলো জ্বালিয়ে পড়তে ভালোবাসেন, এই জন্যে। চোখের পাতা ভারী হয়ে এসেছে। এমন সময় একটি অদ্ভুত ব্যাপার হলো। ফিহার মনে হলো ঘরের ভেতর কে যেন হেঁটে বেড়াচ্ছে। অন্ধকারে আবছা মতো একটা মূর্তি দেখতে পেলেন। চেঁচিয়ে উঠলেন, কে? আমি টিকে বলছি, দয়া করে বাতি জ্বালাবেন না। ফিহা নিঃশব্দে বাতি জ্বালালেন। আশ্চর্য, ঘরে কেউ নেই। তিনি বাতি হাতে বাইরের বারান্দায় দাঁড়ালেন। চাঁদ উঠেছে আকাশে। চমৎকার জ্যোৎস্না হয়েছে। কাল সকালে ডাক্তারের কাছে যাব। আমি অসুস্থ, আবল তাবল দেখছি। জটিল একটা অঙ্ক করতে হবে আমাকে। এ সময়ে মাথা ঠান্ডা রাখা প্রয়োজন, ফিহা মনে মনে বললেন। বাকি রাতটা তার বারান্দায় পায়চারি করে কাটল। মাথুর ঘরের উজ্জ্বল আলো নিভিয়ে টেবিল ল্যাম্প জ্বেলে দিলেন। সমস্ত বইটা পড়তে আমার 1 ঘন্টার বেশি লাগবে না। মনে মনে এই ভাবলেন, আসন্ন বিপদের হয়তো তাতে কোনো সুরাহা হবে না। তবু তিনি খুব উত্তেজিত হয়ে পড়ছিলেন। ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে, সে তুলনায় এ তো অনেক বড় অবলম্বন। স্বয়ং ফিহা বলে পাঠিয়েছেন যেখানে। রাত জেগে জেগে মাথুরের মাথা ধরেছিল, চোখ করকর করছিল। তবু তিনি পড়তে শুরু করলেন। বাইরে অনেক রাত। বারান্দায় খ্যাপার মতো হাঁটছেন সুরা। খটখট শব্দ হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষে। সমস্ত অগ্রাহ্য করে মাথুর পড়ে চললেন। মাঝে মাঝে অস্পষ্টভাবে বলতে লাগলেন, কি আশ্চর্য, কি আশ্চর্য! তা কি করে হয়? না না, এ অসম্ভব। আমি নিশ্চিত বলতে পারি, যিনি এই বই পড়ছেন রূপকথার গল্প ভেবেই পড়ছেন। অথচ এখানে যা যা লিখছি, একদিন আমি নিজেই তা প্রত্যক্ষ করেছি। মাঝে মাঝে আমারও সমস্ত ব্যাপারটা অবিশ্বাস্য মনে হয় হয়তো আমার মাথার দোষ হয়েছিল। বিকারের ঘোরে কত কি দেখেছি, কিন্তু আমি জানি মস্তিষ্ক বিকৃতিকালীন স্মৃতি পরবর্তী সময় এত স্পষ্ট মনে পড়ে না। তখনই সমস্ত ব্যাপারটাকে সত্য বলে মনে হয়। বড় রকমের হতাশা জাগে। ইচ্ছে করে মরে যাই। ঘুমোতে পারি না, খেতে পারি না, ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে পারি না। এই জাতীয় অস্থিরতা ও হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি লিখতে শুরু করলাম, এই আশায় যে কেউ একদিন আমার লেখা পড়ে সমস্তই ব্যাখ্যা করতে পারবে। অনেক সময়ই তো দেখা গেছে, আজ যা রহস্য কাল তা সহজ স্বাভাবিক সত্য। আজ যা বুদ্ধির অগম্য কাল তাই সহজ সামান্য ঘটনা। আমার সে রাতে ঘুম আসছিল না। বাগানে চেয়ার পেতে বসে আছি। ঘরে দ্বিতীয় কোনো প্রাণী নেই।
আনা তার ছেলে মেয়ে নিয়ে তার মার কাছে বেড়াতে গেছে। বিশেষ কাজ ছিল বলে আমি যেতে পারিনি। ফাঁকা বাড়ি বলেই হয়তো আমার বিষণ্ণ লাগছিল। সকাল সকাল শুয়েও পড়েছিলাম। ঘুম এলো না, মাথা দপদপ করতে লাগলো। একসময় ধুর ছাই বলে বাগানে চেয়ার টেনে বসলাম। এপ্রিল মাসের রাত, ঝিরঝির করে বাতাস বইছে, খুব সুন্দর জ্যোৎস্না হয়েছে। এত পরিষ্কার আলো যে মনে হতে লাগলো অনায়াসে এই আলোতেই বই পড়া যাবে। মাঝে মাঝে মানুষের ভিতরে যেরকম ছেলে মানুষই জেগে ওঠে, আমারও তেমনি জেগে উঠল। খুব ইচ্ছা হতে লাগলো একটা বই এনে দেখি না পড়া যায় কি না। চারিদিকে কোনো সাড়া শব্দ নেই, নির্জনতায় কেমন ভয় ভয় লাগে, আবার ভালোও লাগে। চুপচাপ বসে আবোল তাবোল কত কী ভাবছি, এমন সময় একটা হালকা গন্ধ নাকে এলো, মিষ্টি গন্ধ। কিছু ভালো লাগে না, অস্বস্তি বোধ হয়। কিসের গন্ধ এটি? বের করতে চেষ্টা করতে লাগলাম এবং অবাক হয়ে লক্ষ্য করলাম গন্ধের তীব্রতা বেড়ে যাচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে। হাত পা অসাড় হয়ে উঠতে লাগলো। যতই ভাবছি এইবার উঠে দৌড়ে পালাবো, ততই সমস্ত শরীর জমে যাচ্ছে। ভীষণ ভয় হলো আমার। সেই সময় ঘুম পেতে লাগলো। কিছুতেই ঘুমাবো না, নিশ্চয়ই কোনো বিষাক্ত গ্যাসের খপ্পরে পড়েছি। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ছাড়া ছাড়া কাটা কাটা ঘুম, চোখ মেলতে পারছিলাম না। তবে মিষ্টি গন্ধটা নাকে আসছিল তখনও। কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই। ঘুম ভাঙল মাথায় তীব্র যন্ত্রণা নিয়ে। ক্লান্তিতে সমস্ত শরীর ভেঙে যাচ্ছে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। তৃষ্ণায় বুক শুকিয়ে কাঠ। চোখ মেলে আমি দিন কি রাত বুঝতে পারলাম না। কোথায় আছি, আশেপাশে কাদের ফিসফিস শব্দ শুনছি কে জানে। চোখের সামনে চোখ ধাঁধানো হলুদ আলো। বমি করার আগের মুহূর্তে যে ধরনের অস্বস্তি বোধ হয়, সে ধরনের অস্বস্তি বোধ নিয়ে আমি জেগে রইলাম। বুঝতে পারছি সময় বয়ে যাচ্ছে। আমি একটি অদ্ভুত অবস্থায় আছি। অচেতন নই, আবার ঠিক যে চেতনা আছে তাও নয়। কিছু ভাবতে পারছি না, আবার শারীরিক যাতনাগুলিও সুস্পষ্ট অনুভব করা যাচ্ছে। আমার মনে হলো দিনের পর দিন কেটে যাচ্ছে। চোখের সামনে তীব্র হলুদ আলো নিয়ে আমি যেন অনন্তকাল ধরে জেগে আছি। মাঝে মাঝে একটা বীজ বীজ শব্দ কানে আসে। লক্ষ লক্ষ মৌমাছি একসঙ্গে উড়ে গেলে যেরকম শব্দ হতো, অনেকটা সেই রকম। আমি কি মারা গেছি? আমি কি পাগল হয়ে গেছি? এই জাতীয় চিন্তা আমাকে আচ্ছন্ন করে ফেলল। হয়তো আরও কিছুক্ষণ এই অবস্থায় থাকলে সত্যি পাগল হয়ে যেতাম। কিন্তু তার আগেই কে যেন মিষ্টি করে বলল, একটু ধৈর্য ধরুন, খুব অল্প সময়। স্পষ্ট গলার স্বর, নিখুঁত উচ্চারণ। আমার শুনতে একটু অসুবিধা হলো না। সমস্ত মন প্রাণ কেন্দ্রীভূত করে চেঁচিয়ে উঠলাম, আপনি কে? আমার কি হয়েছে? গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। তবুও শুনলাম কেউ যেন আমাকে সান্ত্বনা দিচ্ছে। সে আগের মিষ্টি নরম গলা। একটু কষ্ট করুন, অল্প সময়, খুব অল্প সময়। বলুন আমার সঙ্গে, এক এক। বলুন দুই। আমি বললাম। সংখ্যা ক্রমাগত বাড়তেই থাকলো, হাজার ছাড়িয়ে লক্ষ ছাড়িয়ে বাড়তেই থাকলো। আমি নেশাগ্রস্তের মতো আওড়াতে থাকলাম। আমার চোখের উপর উজ্জ্বল হলুদ আলো, বুকের ভেতর হাহা করা তৃষ্ণা। অর্ধচেতন অবস্থায় একটি অচেনা অদেখা ভৌতিক কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে একটির পর একটি সংখ্যা বলে চলেছি। যেন কত যুগ কত কাল কেটে গেল। আমি বলেই চলেছি। এক সময় মাথার ভেতর সব জট পাকিয়ে গেল। নিঃশ্বাস ফেলার মতো অতি সামান্যতম বাতাসও যেন আর নেই। বুক ফেটে গুঁড়িয়ে যাচ্ছে। আমি প্রাণপণে বলতে চেষ্টা করলাম, আর নয়, আমাকে মুক্তি দিন, আমি মরে যেতে চাই। আবার সেই গলা, এইবার ঘুমিয়ে পড়ুন। কথার সঙ্গে সঙ্গে ঘুম নেমে এলো। আহা কি শান্তি! কোথায় যেন তলিয়ে যাচ্ছি দ্রুত। হলুদ আলো ফিকে হয়ে আসছে, শারীরিক যন্ত্রণাগুলো ভোঁতা হয়ে আসছে। শরীরের প্রতিটি কোষ যেন ঘুমিয়ে পড়েছে। আহা কি শান্তি! জানি না কখন ঘুম ভাঙল। খুব স্বাভাবিকভাবে চোখ মেললাম। একটা ধাতব চেয়ারে বসে আছি। চেয়ারটি গোলাকার, একটি ঘরের ঠিক কেন্দ্রবিন্দুতে। ঠিক আমার মাথার কাছে ছোট্ট একটি নল দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। ঘরের বাতাস যেন একটু ভারী, বাতাসের সঙ্গে লেবু ফুলের গন্ধ মিশে আছে। আমি ভালো করে চারিদিক দেখতে চেষ্টা করতে লাগলাম। গোল ঘরটিতে কোনো দরজা জানলা নেই, চারিদিক নিশ্ছিদ্র। ঘরে কোনো বাতি নেই, তবু সমস্ত পরিষ্কার দেখা যাচ্ছে। অদৃশ্য কোনো জায়গা থেকে নীলাভ আলো আসছে হয়তো। আমার তখন প্রচণ্ড খিদে পেয়েছে। কোথায় আছি, আমার কি হয়েছে, এই সমস্ত ছাড়িয়ে শুধুমাত্র একটি চিন্তায় আমাকে আচ্ছন্ন করে রেখেছে। সেটি হলো ক্ষুধা। আমার ধারণা ছিল হয়তো আগের মতো কথা বলতে পারবো না, তবু বললাম, আমি কোথায় আছি? সে শব্দ পরিষ্কার শোনা গেল। গোলাকার ঘরের জন্যই হয়তো সে শব্দ চমৎকার প্রতিধ্বনিত হলো। এবং আশ্চর্য,
সে শব্দ বাড়তেই থাকলো। আমি কোথায় আছি, আমি কোথায় আছি, আমি কোথায় আছি। একসময় যেন মনে হলো লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে চিৎকার করছে। আমি নিজের গায়ে চিমটি কাটলাম। 10 থেকে 1 পর্যন্ত উল্টো দিকে গুনলাম। আমি কি অচেতন অবস্থায় এসব শুনছি, না সত্যি কিছু জ্ঞান এখনো অবশিষ্ট আছে তা জানার জন্য? এখন লিখতে খুব অবাক লাগছে। সেই অবস্থাতেও কি করে আমি এতটা স্বাভাবিক ছিলাম? অবশ্যই সে সময় আমার মনে হয়েছিল সম্ভবত আমার মাথার চোট লেগে মস্তিষ্কের কোনো এক অংশ অকেজো হয়ে পড়েছে। অবাস্তব দৃশ্যাবলী দেখছি। একসময় প্রচণ্ড খিদে সত্ত্বেও আমার ঘুম পেল। ঘুমিয়ে পড়বার আগের মুহূর্ত শুনতে পেলাম সমুদ্র গর্জনের মতো কোলাহল। আমি কোথায় আছি, আমি কোথায় আছি। কতক্ষণ এভাবে কাটিয়েছিলাম মনে নেই। একসময় সমস্ত জড়তা কেটে গিয়ে শরীর ঝরঝরে হয়ে গেল। খিদে নেই, তৃষ্ণা নেই, আলস্য নেই। যেন ছুটির দুপুরবেলাটা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভেঙে জেগে উঠেছি। চোখ মেলতে ভয় লাগছিল। কে জানে আবার হয়তো সেই সব আজগুবি ব্যাপার দেখতে থাকবো। কান পেতে আছি যদি কিছু শোনা যায়। না, কোনো সাড়া শব্দ নেই, চারিদিক শুনশান। তোমার চা। চমকে তাকিয়ে দেখি আনা, আমার স্ত্রী, 10 বছরের বিবাহিত জীবনের সঙ্গী, হাতে চায়ের পেয়ালা নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ঝকঝকে রোদ উঠেছে বাইরে। আমি শুয়ে আছি আমার অতি পরিচিত বিছানায়। টেবিলের উপর আগের মতো আগোছালো বইপত্র পড়ে আছে। কি আশ্চর্য, কি আশ্চর্য! আমি প্রায় লাফিয়ে বিছানা ছেড়ে নেমে পড়লাম। চেঁচিয়ে বললাম, আনা, আমার কি হয়েছে? আনা চায়ের পেয়ালা হাতে অদ্ভুতভাবে তাকিয়ে রইল আমার দিকে। সেই চোখের দিকে তাকিয়ে হঠাৎ করে মনে হলো এই মেয়েটি অন্য কেউ, এ আনা নয়। যদিও সেই চোখ, সেই ঢেউ খেলানো বাদামি চুল, গালের মাঝামাঝি লাল রঙের কাটা দাগ। আমি ভয়ে কাতর গলায় বললাম, তুমি কে, তুমি কে? আমি আনা। না, তুমি আনা নও। আমি কি দেখতে আনার মতো নই? দেখতে আনার মতো হলেও তুমি আনা নও। বেশ, নাই বা বললাম, চা নাও। আমি আবার বললাম, দয়া করে বলো তুমি কে। বলছি, সমস্তই ধীরে ধীরে জানবে। আমি আমি কোথায় আছি? তুমি তোমার পৃথিবী থেকে বহু দূরে। ভয় পেও না, আবার ফিরে যাবে। তোমাকে আনা হয়েছে একটা বিশেষ প্রয়োজনে। কারা আমাকে এখানে এনেছে? এখানে যাদের বাস তারা এনেছে। যারা আমাকে তৈরি করেছে তারা চতুর্মাত্রিক জীবেরা। তোমাকে তৈরি করা হয়েছে? হ্যাঁ, আমাকে তৈরি করা হয়েছে তোমাকে সুখ ও সুবিধা দেওয়ার জন্য। তাছাড়া আমি তোমাকে অনেক কিছু শেখাবো। আমার মাধ্যমেই তুমি এদের সঙ্গে কথা বলবে। কাদের সঙ্গে কথা বলবো? যারা তোমাকে নিয়ে এসেছে। যারা আমাকে নিয়ে এসেছে তারা কেমন? তারা কি মানুষের মতো? তাদের তুমি দেখতে পাবে না, এরা চতুর্মাত্রিক জীব। পৃথিবীর মানুষ ত্রিমাত্রিক জিনিসই শুধু দেখতে পায় ও অনুভব করতে পারে। সেগুলি তাদের ইন্দ্রিয়গ্রাহ্য। চতুর্মাত্রিক জগৎ তোমাদের কাছে ইন্দ্রিয়গ্রাহ্য হবে না। শুনতে শুনতে আমার গা ছমছম করতে লাগলো। এসব কি বলছে সে? ভয় পেয়ে আমি মেয়েটির হাত ধরলাম। এই অদ্ভুত তৈরি পরিবেশে তাকেই আমার একান্ত আপনজন মনে হলো। মেয়েটি বলল, আমাকে তুমি আনা বলেই ভাববে। আনার সঙ্গে যেভাবে আলাপ করতে সেইভাবেই আলাপ করবে। আমাকে ভয় পেও না। তোমার যা জানতে ইচ্ছে হবে আমার কাছ থেকে জেনে নেবে। আমি তো তোমাকে বলেছি, আবার তুমি ফিরে যাবে তোমার সত্যিকার আনার কাছে। আমি বললাম, এই যে আমি আমার ঘরে শুয়ে আছি, নিজের বইপত্র টেবিলে পড়ে আছে, এসবও কি আমার মতো পৃথিবী থেকে আনা হয়েছে? এগুলো আনতে হয়নি, তৈরি করা হয়েছে। ইলেকট্রন, প্রোটন, এই সব জিনিস দিয়ে তৈরি হয় অ্যাটম। বিভিন্ন অ্যাটমের বিভিন্ন অনুপাতে তৈরি হয় এক একটি বস্তু। ঠিক তো? হ্যাঁ, ঠিক। কোনো বস্তুর প্রতিটি ইলেকট্রন, প্রোটন কী অবস্থায় আছে এবং অ্যাটমগুলি কিভাবে আছে সেগুলো যদি জানা থাকে এবং ঠিক সেই অনুপাতে যদি ইলেকট্রন, প্রোটন এবং অ্যাটম রাখা যায়, তবেই সেই বস্তুটি তৈরি হবে। ঠিক তো? হয়তো ঠিক। কিছু শক্তি খরচ করলেই হলো। এইভাবেই তোমার ঘর তৈরি হয়েছে, আমিও তৈরি হয়েছি। এখানকার জীবরা মহাশক্তিধর। এই হচ্ছে তোমার প্রথম পাঠ। হ্যাঁ, এবার চা খাও। দাও, চায়ে চুমুক দাও। আমি চায়ে চুমুক দিলাম। আর চোখে তাকিয়ে দেখি আনা অল্প অল্প হাসছে। আমার সেই মুহূর্তে এই মেয়েটিকে সত্যি সত্যি আনা বলেই ভাবতে ইচ্ছে হলো। আমার নিজের অনুভূতি কখনো খুব একটা চড়া সরে বাঁধা ছিল না। সহজ স্বাভাবিক জীবনযাপন করে এসেছি। হঠাৎ করেই যেন সব বদলে গেল। নিজেকে যদিও ঘটনাপ্রবাহের উপর সম্পূর্ণ সঁপে দিয়েছিলাম, তবু একটা ক্ষীণ আশা সব সময় লালন করেছি। হয়তো এক সময় দেখব আশেপাশে যা ঘটছে সমস্তই মায়া, হয়তো একটা দুঃস্বপ্ন দেখছি। এক্ষুনি স্বপ্ন ভেঙে জেগে উঠব। মেয়েটি বলল, কি ভাবছ? কিছু ভাবছি না। আচ্ছা, একটা কথা বলো, কি করে এসেছি আমি এখানে? সেই জটিল প্রক্রিয়া বোঝবার উপায় নেই। এটা কেমন জায়গা? কেমন জায়গা তা তোমাকে কি করে বোঝাবো? তুমি ত্রিমাত্রিক জগতের লোক, আর এটি হচ্ছে চতুর্মাত্রিক জগৎ। কিছুই দেখা যাবে না?
চেষ্টা করে দেখো, যাও বাইরে পা দাও, দরজাটা আগে খোলো, কী দেখছো? আমার সমস্ত শরীর শিরশির করে উঠল। চারদিকে ঘন ঘোলাটে হলুদ আলো, পেটের ভেতরে চিনচিনে ব্যথা, মাথা ঘুরতে লাগলো আমার। থাক, আর দেখবার কাজ নেই, এসে পড়ো। আমার মনে হলো মেয়েটি যেন হাসছে আপন মনে। আমি চুপ করে রইলাম। মেয়েটি বলল, তুমি অল্প কিছুদিন থাকবে এখানে, তারপর তোমাকে পাঠানো হবে একটা ত্রিমাত্রিক জগতে, সেখানে তোমার কোনো অসুবিধা হবে না। আমি বললাম, তুমি থাকবে তো সঙ্গে? নিশ্চয়ই, আমি তোমার একজন শিক্ষক। আচ্ছা, একটা কথা বলো, এখানকার জীবদের সঙ্গে তোমার যোগাযোগ কি করে হয়? আমি জানি না। তাদের সম্বন্ধে কিছুই জানো না? না। তাদের সঙ্গে তোমার কথাও হয় না? না। আমার সঙ্গে যে আলাপ আলোচনা হবে তা তাদের কি করে জানাবে? তাদের জানাতে হবে না। আমি কি নিজের থেকে কিছু বলি তোমাকে? যা বলি সমস্তই ওদের কথা। চুপ করে আছো কেন? তোমাকে তো আগেই বলেছি, তুমি তোমার নিজের জায়গায় ফিরে যাবে। তোমাকে ধন্যবাদ। দিনরাত্রির কোনো তফাৎ ছিল না বলেই আমি ঠিক বলতে পারবো না কদিন সেই ছোট্ট ঘরটিতে ছিলাম। ক্ষুধা তৃষ্ণা আগের মতোই হয়। নিজের বাসায় যে ধরনের খাবার খাওয়া হতো সেই ধরনের খাবারই দেওয়া হয় এখানে। আমার সর্বক্ষণের সঙ্গী হলো সেই মেয়েটি, যে দেখতে অবিকল আনার মতো, অথচ আনা নয়। খুবই আশ্চর্যের কথা, মেয়েটির সঙ্গে আমার ভারী ঘনিষ্ঠতা হলো। মাঝে মাঝে আমার প্রচণ্ড ভ্রম হতো এ হয়তো সত্যি আনা। সে এমন অনেক কিছুই বলতে পারতো যা আনা ছাড়া কারো পক্ষে বলা সম্ভব নয়। একদিন জিজ্ঞেস করলাম, তুমি এসব কি করে জানলে? মেয়েটি হেসে বলেছে, যে সমস্ত স্মৃতি আনার মেমোরি সেলে আছে সে সমস্ত স্মৃতি আমার ভেতর তৈরি করা হয়েছে। আনার অনেক কিছুই মনে নেই, কিন্তু আমার আছে। আমি এসব কিছুই মেলাতে পারছিলাম না। এ কেমন করে হয়? একদিন নখ দিয়ে আঁচড়ে দিলাম মেয়েটির গালে। সত্যি সত্যি রক্ত বেরোয় কিনা দেখতে। সত্যিই রক্ত বেরিয়ে এলো। সে অবাক হয়ে বলল, এসব কি ছেলে মানুষই করো? দেখি তুমি সত্যি মানুষ না অন্য কিছু। এর ভেতর আমি অনেক কিছু শিখলাম, অনেক কিছুই বুঝতে পারিনি। আনার আন্তরিক চেষ্টার ত্রুটি ছিল না, কিন্তু বিজ্ঞান এমনিতেই আমি কম বুঝি। চতুর্মাত্রিক জগৎ সম্বন্ধে নিম্নলিখিত কথাবার্তা হলো। চতুর্মাত্রিক জীবরা কি কোনো খাদ্য গ্রহণ করে? না, করে না। এরা কেমন, অর্থাৎ ব্যাপারটি কি? এরা হচ্ছে ছড়িয়ে থাকা শক্তির মতো। যেমন মনে করো এক গ্লাস পানি, পানির প্রতিটি অণু একই রকম, কোনো হেরফের নেই। সমস্ত অণু মিলিতভাবে তৈরি করেছে পানি। এরাও সেরকম, কারোর কোনো আলাদা অস্তিত্ব নেই। সম্মিলিতভাবেই তাদের পরিচয়, তাদের জ্ঞান সম্মিলিত জ্ঞান। এদের জন্ম মৃত্যু আছে। শক্তি তো সবসময় অবিনশ্বর নয়, এরও বিনাশ আছে, তবে আমি ঠিক জানি না কি হয়। জ্ঞান বিজ্ঞানের চর্চা কীরকম হয়? কীরকম হয় বলতে পারবো না, তবে তারা দ্রুত সৃষ্টির মূল রহস্যের দিকে এগিয়ে চলেছে। একদিন আনা বলল, আজ তোমাকে ত্রিমাত্রিক গ্রহে নিয়ে যাওয়া হবে। আমি বললাম, সেখানে আমি নিঃশ্বাস ফেলতে পারবো তো? আনা হো হো করে হেসে বলল, নিশ্চয়ই। সেটি তোমার নিজের গ্রহ বলতে পারো। তোমার জন্মের প্রায় 2000 বছর পর পৃথিবী মানুষের একটা ছোট্ট দল এখানে এসেছিল। তারপর আরও 3000 বছর পার হয়েছে। মানুষেরা চমৎকার বসতি স্থাপন করেছে সেখানে। ভারী সুন্দর জায়গা। আমার জন্মের 5000 বছর পরের মানুষদের কাছে আমি কি করে যাব? তুমি ভুলে যাচ্ছ যে তুমি চতুর্মাত্রিক জগতে আছো। এখানে 30,000 বছর আগেও যা, 30,000 বছর পরেও তা। তার মানে আমার কখনো বয়স বাড়বে না? নিশ্চয়ই বাড়বে। শরীরবৃত্তের নিয়মে তুমি বুড়ো হবে, কিন্তু ভবিষ্যতে যাওয়ার ব্যাপারটা কেমন? তুমি কি একটি সহজ সত্য জানো? কি সত্য? তুমি কি জানো যে কোনো যন্ত্রযানের গতি যদি আলোর গতির চেয়ে বেশি হয় তবে সেই যন্ত্রযানে করে ভবিষ্যতে পাড়ি দেওয়া যায়? শুনেছি কিছুটা। চতুর্মাত্রিক জগৎ একটা প্রচণ্ড গতির জগৎ। সে গতি আলোর গতির 4 গুণ বেশি। সে গতি হচ্ছে ঘূর্ণায়মান গতি। তুমি নিজে চতুর্মাত্রিক জগতে আছো, কাজেই অবিশ্বাস্য গতিতে ঘুরছো, যে গতি অনায়াসে সময়কে অতিক্রম করে। কিন্তু আমি যতদূর জানি, কোনো বস্তুর গতি যখন আলোর গতির কাছাকাছি আসে তখন তার ভর অসীম হয়ে যায়। তাও হয়। তাহলে তুমি বলতে চাও আমার ভর এখন অসীম? না, কারণ তুমি বস্তু নও, তুমি এখন শক্তি। আমি কিছুই বুঝতে পারছি না। তাতে বিশেষ কোনো ক্ষতিবৃদ্ধি নেই। তুমি তৈরি হয়ে থাকো, তোমাকে নিয়ে ত্রিমাত্রিক জগতে যাব, এবং তারপরেই তোমার কাজ শেষ। ভিতরে ভিতরে আমি তীব্র কৌতূহলী হয়ে উঠেছিলাম। কি করে, কি হচ্ছে, আমাকে দিয়ে শেষ পর্যন্ত কি করা হবে তা জানার জন্য আমি প্রায় উন্মাদ হয়ে উঠেছিলাম। আমার কেন যেন মনে হচ্ছিল এত উদ্যোগ আয়োজন নিশ্চয়ই কোনো একটা অশুভ শক্তির জন্য। দাঁতের ডাক্তারের কাছে দাঁত তুলতে গেলে যেমন বুক কাঁপানো আতঙ্ক নিয়ে বসে থাকতে হয়, বিভিন্ন গ্রহে যাওয়ার জন্য আমি তেমনি আতঙ্ক নিয়ে প্রতীক্ষা করতে লাগলাম। যদিও অন্য একটি গ্রহে যাবার কথা ভেবে আতঙ্কে আমার রক্ত জমে যাচ্ছিল, তবু যাত্রাটা কি করে হয় তা জানার জন্য প্রচণ্ড কৌতূহল অনুভব করছিলাম। কিন্তু সমস্ত ব্যাপারটি এত হঠাৎ করে হলো যে আমি ঠিক কী হচ্ছে তাই বুঝতে পারলাম না।
দেখলাম চোখের সামনে থেকে আচমকা পরিচিত ঘরটি অদৃশ্য হয়েছে। চারদিকে চোখ ধাঁধানো হলুদ আলো, যার কথা আমি আগেও অনেকবার বলেছি। মাথার ভেতরে তীক্ষ্ণ তীব্র যন্ত্রণা, যেন কেউ সূক্ষ্ম তলোয়ার দিয়ে সাই করে মাথাটি দুভাগ করে ফেলেছে। ঘুর ঘুর করে উঠল পেটের ভেতর, পা ও হাতের পাতাগুলি জ্বালা করতে লাগলো। আগেই বলেছি, সমস্ত ব্যাপারটি খুব অল্প সময়ের ভেতর ঘটে গেল। সমস্ত অনুভূতি উল্টে পাল্টে যাবার আগেই দেখি চৌকোনা একটি ঘরে আমি দাঁড়িয়ে আছি একা। মেয়েটি পাশে নেই। যেখানে আমি দাঁড়িয়ে আছি তার চারপাশে অদ্ভুত সব যন্ত্রপাতি, চকচকে ঘড়ির ডায়ালের মতো অজস্র ডায়াল। কোনোটির কাঁটা স্থির হয়ে আছে। বড় বড় লিভার জাতীয় কিছু যন্ত্র, গঠনভঙ্গি দেখে মনে হয় হাত দিয়ে চাপ দেবার জন্য তৈরি। টাইপরাইটারের কিবোর্ডের মতো বোতামের রাশ, প্রতিটিতেই হালকা হালকা আলো জ্বলছে। মাথার ঠিক ওপরে শাঁ শাঁ করে পাখা ঘুরছে। পাখাটির আকৃতিও অদ্ভুত। ফুলের কুড়ি ফুটে উঠেছে, আবার বুঝে যাচ্ছে, এইরকম মনে হয়। কোনো বাতাস আসছে না সেখান থেকে। পি পি করে একটা তীক্ষ্ণ আওয়াজ হচ্ছে কেবল। হঠাৎ পরিষ্কার শুনলাম, দয়া করে অল্প কিছু সময় অপেক্ষা করুন, বড় বড় করে নিঃশ্বাস ফেলুন। আলোর বেগে এসেছেন আপনি এখানে। আপনার শরীরের প্রতিটি অণু থেকে গামা রশ্মি বিকিরণ হচ্ছে। আমরা এটি বন্ধ করছি। কিছুক্ষণের ভেতরই আপনি আসবেন আমাদের মধ্যে। আপনি আমাদের সম্মানিত অতিথি। আমি চুপ করে কথাগুলি শুনলাম। যেভাবে বলা হলো সেভাবেই নিঃশ্বাস ফেলতে লাগলাম। আবার তাদের গলা শোনা গেল, আপনি দয়া করে আমাদের কতগুলো প্রশ্নের জবাব দিন। আমি বললাম, প্রশ্ন করুন, আমি জবাব দিচ্ছি। আপনার কি ঘুম পাচ্ছে? না। আপনার কি মাথা ধরেছে? কিছুক্ষণ আগে ধরেছিল, এখন নেই। আচ্ছা বলুন তো, ঘরে কী রঙের আলো জ্বলছে? নীল। ভালো করে বলুন, সবুজ নয় তো? না, সবুজ নয়। হালকা নীল? না, ঘন নীল। আমাদের পৃথিবীর মেঘশূন্য আকাশের মতো। উত্তর শুনে প্রশ্নকর্তা যেন একটু হকচকিয়ে গেলেন, কারণ পরবর্তী কিছুক্ষণ আর কোনো প্রশ্ন শোনা গেল না। আমি অপেক্ষা করতে লাগলাম। প্রশ্নকর্তা এবার থেমে থেমে বললেন, আপনি কি জানেন আমাদের পূর্বপুরুষ একদিন পৃথিবী থেকে এই গ্রহে এসেছিলেন? আমি জানি। আপনি আমাদের একান্ত আপনজন। আপনি এখানে এসেছেন সেই উপলক্ষে আজ আমাদের জাতীয় ছুটির দিন। আমি অবাক হয়ে বললাম, কি আশ্চর্য! আপনারা জানতেন আমি এসেছি? নিশ্চয়ই। আপনাদের এই গ্রহের নাম? টাইফা। আমি লক্ষ্য করলাম ঘরের নীল আলো কখন চলে গেছে, সবুজাভ আলোয় ঘর ভরে গেছে। আমি বললাম, শুনুন, আমি এবার সবুজ আলো দেখছি। বলবার সঙ্গে সঙ্গে একটি অংশ নিঃশব্দে ফাঁক হয়ে যেতে লাগলো। আমি দেখলাম অসংখ্য কৌতূহলী মানুষ অপেক্ষা করছে বাইরে, অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি সেই গ্রহ থেকে এসেছি যেখান থেকে তাদের পূর্বপুরুষ একদিন রওনা হয়েছিল। অজানা সেই গ্রহের জন্য সমস্ত ভালোবাসা এখন হাত বাড়িয়েছে আমার দিকে। যারা আমার চারপাশে দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকেই বেশ বয়স্ক। একটু অবাক হয়ে লক্ষ্য করলাম, দীর্ঘ 5,000 বছর একটি সম্পূর্ণ ভিন্ন গ্রহে কাটিয়ে মানুষের বিশেষ কোনো পরিবর্তন হয়নি। সাধারণ মানুষের চেয়ে শুধু একটু লম্বা, চেহারা একটু সবুজাভ। এই পরিবর্তনটাই চট করে চোখে পড়ে। চোখগুলি অবশ্য খুব উজ্জ্বল, মনে হয় অন্ধকারে বেড়ালের চোখের মতো আলো ছড়াবে। আমার নাম ক্রিকি বলেই তাদের একজন আমার ঘাড়ে হাত রাখলেন। অল্প হেসে বললেন, আপনি আমাদের কথা ঠিক বুঝতে পারছেন না তো? আমি ভদ্রলোকের দিকে তাকালাম। লম্বাটে ধরনের মুখ, ঢেউ খেলানো লম্বা চুল, মুখ ভর্তি দাড়ি গোফে একটা জঙ্গলে চেহারা। আমি বললাম, খুব ভালো বুঝতে পারছি। আপনারা কি এই ভাষাতেই কথা বলেন? না, আমরা আমাদের ভাষাতেই কথা বলছি। আমাদের সবার সঙ্গে অনুবাদক যন্ত্র আছে। আসুন, আমার নিজের ঘরে আসুন। আমার খুব ইচ্ছে করছিল বাইরে ঘুরে ঘুরে সব দেখি। এখানকার আকাশ কীরকম, গাছপালাই বা কেমন দেখতে। প্রথম দিকে আমার যে নিষ্পৃহ ভাব ছিল, এখন আর সেটি নেই। আমি তীব্র উত্তেজনা অনুভব করছিলাম। যাই দেখছি তাই আমাকে প্রবলভাবে আকর্ষণ করছে। ক্রিকি বললেন, আমাদের এই গবেষণাগারে 4টি ভাগ আছে। সবচেয়ে জটিল এবং সবচেয়ে জরুরি বিভাগ হচ্ছে সময় পরিভ্রমণ বিভাগ। জটিলতম কারিগরি বিদ্যা কাজে খাটানো হয়েছে। এখান থেকে সময়ের অনুকূলে প্রতিকূলে যাত্রা করানো হয়। যেমন আপনি এলেন। তারপরেই আছে অনঅধীত গণিত বিভাগ। 2 রকম গণিত আছে, একটি হচ্ছে ব্যবহারিক, অন্যটি অনঅধীত, অর্থাৎ যে গণিত এখনও কোনো কাজে খাটানো যাচ্ছে না। আমাদের এখানকার গণিত বিভাগটি হচ্ছে অনঅধীত গণিত বিভাগ। তৃতীয় চতুর্থ ভাগটি কি? তৃতীয়টি হচ্ছে পদার্থবিদ্যা বিভাগ, চতুর্থটি হচ্ছে প্রতিপদার্থ বিভাগ। এ দুটির কাজ হচ্ছে অনঅধীত গণিতকে ব্যবহারিক গণিতে পরিণত করা। আসুন, আমি আপনাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনি ক্লান্ত নন তো? না না, আমি ঠিক আছি। আমার সব দেখে শুনে বেড়াতে খুব ভালো লাগছে।